হ্যালো বন্ধুরা, সম্প্রতি আমরা একটি অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি দেখেছি যেখানে নিধু মায়ান নামের একজন সাধারণ ছেলে থাকে, কিন্তু তার জীবনটা সাধারণ থাকে না। তার শরীরের একটি কমতির কারণে সমাজে তার পরিচিতি হয়ে গিয়েছিল। সবার নজর কটূক্তি, ফিসফিস করে কথা বলা তাকে স্মরণ করিয়ে দেয় যে সমাজ থেকে সে কতটা আলাদা। সে সবকিছু চুপচাপ সহ্য করে, কিন্তু তার ভেতরে একটি তুফান সময়ের সাথে বাড়তে থাকে। সমাজের চাপ, অপমান, একাকিত্ব তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেটা কেউ কল্পনা করতে পারেনি। একটা সময় শহরে মেয়েদের হত্যার ঘটনা বাড়তে থাকে, তো পুলিশ এই কেসের তদন্ত করা শুরু করে। অনেক চেষ্টা করার পরও তারা কোনো প্রমাণ খুঁজে পায় না। তো এই সময় নিধু মারানের একটি পুলিশের সাথে সাক্ষাৎ হয়, আর এখন সে এই ক্রাইমকে কিভাবে সমাধান করে, পুলিশকে কিভাবে সাহায্য করে, এটাই দেখব এই কাহিনীতে। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই একটি অচেনা লোক একটি মেয়েকে খুব বাজেভাবে হত্যা করছে। তারপর সে মেয়েটির টুকরো টুকরো করে একটি ব্যাগে করে নদীতে ফেলে দেয়। সেখানে মাছেরা সেই মেয়ের মাংস খেতে থাকে। এরপর এই সিন এখানেই শেষ হয়ে যায়। তারপর আমরা একটি ছেলেকে দেখি যে একটি কূপের পাশে একা বসে আছে। তার নাম নিধু মারান। সেখানে সে নিজের কাহিনী শোনাতে থাকে। সে বলে, আমি বয়সের সাথে তো বড় হয়ে গেছি, কিন্তু আমার হাইট এখনো বাড়েনি। আমার এই কমতির কারণে সবাই আমাকে নিয়ে অনেক মজা করে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। আগে আমার জীবন ঠিকই কাটছিল, আমি আমার জীবন ঠিকই ভালোভাবে কাটাচ্ছি। তারপর কেঁদে বলে, বর্তমানে আমার জীবনে যে ঘটনা ঘটেছে এর জন্য আমি পুরোপুরি ভেঙে পড়েছি। তাই এখন আর আমার জীবনে বেঁচে থাকার কোনো মানে হয় না। এটা বলে সে কূপের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করে। যখনই সে মরতে নেবে তখনই হঠাৎ করে তার বোনের কথা মনে পড়ে। তখন সে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে কুয়ার উপরে উঠে পড়ে। এরপর সিন শিফট হয়ে দেখা যায় নিধু মারান তার বোনের বন্ধুর কাছে এসে তাকে মারতে থাকে। আমরা জানতে পারি ওই মেয়ের নাম হচ্ছে বাল্লি। তাকে মারতে থাকে আর জিজ্ঞেস করে যে, বল আমার বোন কোথায়। এইদিকে দেখা যায় বাল্লি জানে যে নিধু মারানের বোন কোথায়, কিন্তু এত মার খাওয়ার পরেও বাল্লি নিধু মারানকে বলে যে, আমাকে যতই মারো না কেন আমি তোমাকে তার ঠিকানা বলবো না। নিধু মারানের বোনের নাম হচ্ছে মাথি। সে মাথির বন্ধুর কাছে অনুরোধ করে যে দয়া করে আমার বোনের খোঁজ আমাকে বলো। তখন বাল্লির তার উপর দয়া হয়, তাই সে মাথির ব্যাপারে বলে যে সে এখন চেন্নাই আছে। আর এই কথা শুনতেই নিধু মারান বোনকে খুঁজতে চেন্নাই চলে যায়। কিছুক্ষণ পর সে রাস্তায় একটি অটোওয়ালাকে দেখে যে কিনা নিউজ পেপার পড়ছিল। নিউজে দেখা যায় এক মাছওয়ালা একটি নদীতে মাছ পায়, আর ওই মাছের ভেতরে একটি স্বর্ণের রিং ছিল। তখন সে অটোওয়ালাকে পুলিশ স্টেশন নিয়ে যেতে বলে। তারপর সে পুলিশ স্টেশন পৌঁছে যায়। ওইখানে দেখা যায় পুলিশ জানতে পারে যে একটি অ্যাপার্টমেন্টে একটি মেয়ের খুন হয়েছে। আর এই কথা শুনতেই পুলিশ অফিসার সুদর্শন তার টিমকে নিয়ে সেই জায়গায় যায়। এখানে এসে পুলিশ জানতে পারে যে এই এলাকায় এমন অনেক মেয়ে খুন হয়েছে, আর এগুলি এতই চালাক যে তার আগে পিছে কোনো প্রমাণ রেখে যায় না। তারা এখানে তদন্ত করতে থাকে। তখনই সেখানে কমিশনার এসে এসব কিছু দেখে সুদর্শনের উপর চিল্লাতে থাকে। সে তাকে বলে, শহরে এতগুলো মেয়ের অমানবিক ভাবে খুন হচ্ছে। উনি প্রথমে মেয়েদের ধর্ষণ করছে, এরপর তাদের মেরে ফেলছে, আর তুমি এখনো তার ব্যাপারে কোনো প্রমাণ বের করতে পারোনি। তখন ইন্সপেক্টর সুদর্শন বলে, তার আমরা এই ব্যাপারে তদন্ত করছি, খুব শীঘ্রই কোনো না কোনো প্রমাণ পেয়ে যাব। তবুও কমিশনার তার কথা না শুনে তাকে বকে সেখান থেকে চলে যায়। সুদর্শন কমিশনারের বকা খাওয়ার পর তার খুব রাগ হয়, তাই সে তার রাগ ওই বিল্ডিং এর দারোয়ানের উপর দেখায়। সে রাগ দেখে দারোয়ানকে জিজ্ঞেস করে বলে, এই খুনের ব্যাপারে তুমি কি জানো, আর এই ঘটনার সময় তুমি কোথায় ছিলে। দারোয়ানের এইভাবে প্রশ্ন করার ব্যাপারটা ভালো লাগে না, তাই সে বলে এই ব্যাপারে সে কিছুই জানে না। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এর পরদিনও আমরা নিধু মারানকে পুলিশ স্টেশন দেখতে পাই। আর এখানে নিধু মারানের অতীত দেখানো হয়। সেখানে দেখা যায় তার বোন মাথি আর সে যমজ ভাই বোন, আর তার বাবা একজন পোস্টম্যান যে নিজের কাজকে অনেক ভালোবাসে। সময়ের সাথে সাথে সে খেয়াল করে যে তার মেয়ে মাথির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার ছেলের উচ্চতা বাড়ছে না। এই কারণে নিধু মারানের বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এখানে পরীক্ষা করার পর ডক্টর বলে তার ছেলের
ডয়াফিজমা নামের রোগ আছে, যার কারণে তার গ্রোথ হরমোন থেমে গেছে। শুধু এটাই নয়, ডক্টর আরও বলে যে আপনি আপনার ছেলে ও মেয়েকে আলাদা রাখুন, কারণ সে যখন বড় হবে তখন সে তার বোনের উচ্চতা দেখে কষ্ট পাবে। এটি শুনে নিদু মারানের বাবা অনেক চিন্তিত হয়ে পড়ে আর ডক্টরকে বলে, আপনি এগুলো কি বলছেন? আমার 2 সন্তান হলো আমার 2 চোখ, আর একটি চোখ দিয়ে আমি কি করব, আর একটি চোখ দিয়ে আমার কি হবে? আমার 2 ছেলে মেয়েই আমার চোখের সামনে বড় হবে। এটি বলে সে তার ছেলেকে নিয়ে চলে যায়। বাড়িতে আসার পর সে মাথিকে বলে, তুমি তোমার ভাইয়ের সবসময় খেয়াল রেখো। তখনই নিতু মারানো বলে, আমি আমার বোনের হাত মরার আগ অব্দি ছাড়বো না। এখন আমরা দেখি সামনে নিদু মারানের সাথে কি হতো। যখন সে স্কুলে যায় তখন তার বন্ধুরা তার উচ্চতা নিয়ে মজা করত, কিন্তু তার হাইট ছোট হলেও তার বুদ্ধি ছিল অনেক। সে ক্লাসে সবার থেকে বুদ্ধিমান ছিল, যার কারণে সে সব সময় নাম্বার 1 হয়ে পাশ করত। একদিন মাথি ও তার ভাই স্কুল থেকে ফিরছিল, তখনই কিছু ছেলে মাথির ভাইকে খেপানোর জন্য সেখানে চলে আসে, কিন্তু মাথি সবগুলোকে শিক্ষা দেওয়ার জন্য তার ভাইয়ের হাতে সবাইকে মার খাওয়ায়। তো এখানে দেখা যায় 2 ভাই বোন সব ব্যাপারে একে অপরকে সাপোর্ট করত, আর এইভাবেই তাদের স্কুল জীবন শেষ হয়ে যায়। আর স্কুল জীবন শেষ করে নিতু মারান তার বাবার মতো পোস্টম্যান হতে চায়, আর এই জন্যই 2 ভাই বোনের আলাদা কলেজে অ্যাডমিশন হয়, কিন্তু তারা একই বাসে কলেজে যাওয়া আসা করত। কলেজের প্রথম দিনই নিদু মারানকে তার ক্লাসমেটরা বোনা বলে খেপায়। এখানেও তার হাইট নিয়ে মজা করে। আর এই ক্লাসেই আমরা প্রভা নামের এক মেয়েকে দেখি। সে এই সব কিছুই দেখছিল। তার নিদু মারানের জন্য খুব খারাপ লাগে, তাই সে ক্লাস শেষ করে নিদু মারানের সাথে দেখা করতে যায়। সে তার সামনে নিজের পরিচয় দেয় এবং তার সাথে খুব ভালোভাবে কথা বলে। প্রভাকে দেখে বলে, তুমি আমার সাথে ভালোভাবে কথা বলেছ, এটা দেখে আমার ভালো লেগেছে। আমার বাবা মা এবং বোনকে ছাড়া একমাত্র তুমিই যে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলেছ, বাকি সবাই তো শুধু আমার সাথে মজা করে। তারপর এখান থেকে সিন পরিবর্তন হয় আর আমরা নিদু মারানের বাবাকে দেখি, যে তার মেয়ের জন্য নতুন মোবাইল নিয়ে আসে। কিন্তু এটা দেখে মাথির মা একদম খুশি ছিল না। সে বলে, এই বয়সে মেয়েকে ফোন দেওয়া একদম ঠিক হয়নি। কিন্তু মাথির বাবা তার কথায় পাত্তা না দিয়ে মাথিকে ফোন গিফট করে দেয়। এরপর টিভিতে নিউজ আসে যে এমএলএ কে কেউ মেরে ফেলেছে, আর এই জন্য স্কুল কলেজে আন্দোলন হওয়ার ভয়ে স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়। এখানে জানা যায় যে নিদু মারান সে এমএলএ কে চিনত, কারণ তার বাবা সেই এমএলএর বাড়িতে চিঠি পোস্ট করতে যেত। অন্যদিকে আমরা দেখি পুলিশে কেসের ব্যাপারে তদন্ত করা শুরু করে। তখন নিদু মারান সিদ্ধান্ত নেয় যে এমএলএর এই কেসটা সে নিজেই সমাধান করবে, সেজন্য সে নিজেও তদন্ত করবে। তাই সে প্রমাণ একত্র করতে থাকে। তদন্ত করার পর সে কিছু প্রমাণও পায়। এরপর আমরা কমিশনারকে দেখতে পাই, যে এমএলএর বাড়িতে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করছিল। তখনই নিদু মারান চলে আসে। সে এতদিন যত প্রমাণ একত্র করেছে সেগুলো কমিশনারকে দেখায় আর বলে যে, স্যার, আমার এমএলএর ইলেকট্রিশিয়ানের উপর সন্দেহ হয়, এজন্য আমি তার পিছু করা শুরু করেছিলাম। এরপর আমি তার কল রেকর্ডিং এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চেক করি, যার জন্য আমি জানতে পারি যে ওই ইলেকট্রিশিয়ানের ব্যাংক থেকে অনেক বড় লোন নেয়, আর সেই লোন সে গত 5 বছর ধরেও পরিশোধ করতে পারছে না। কিন্তু একটু সময়ের মধ্যে সে তার পুরো লোন পরিশোধ করে দেয়। এটি দেখে আমার তার উপর সন্দেহ হয়। আর একটু গভীরে যাওয়ার পর ওই ইলেকট্রিশিয়ানের ব্যাপারে একটি বড় গোপন সত্য জানা যায়। ওই ইলেকট্রিশিয়ানের এই এমএলএ পার্টির অন্য এক সদস্যর সাথে সম্পর্ক আছে, আর এগুলো তাদেরই কাজ, যেখানে তারা এমএলএর পিএর সাথে মিলে এই ষড়যন্ত্র করেছে। তারা ইলেকট্রিশিয়ানকে টাকা দিয়ে একটি নির্দিষ্ট সময়ে কারেন্ট বন্ধ করে দিতে বলেছে। কারেন্ট চলে যাওয়ার পরই তারা এমএলএ কে মেরে ফেলে। আসলে এমএলএর পার্টির ওই সদস্যর প্ল্যান ছিল যে বর্তমান এমএলএ কে মেরে পরবর্তী এমএলএ সে নিজেই হবে। এখানে নিদু মারান কমিশনারকে তার সব প্রমাণ দিয়ে দেয়, আর এই কেসের সাথে জড়িত সব লোকের নামও বলে দেয়। এই সব কিছু দেখে কমিশনার তো অবাক হয়ে যায় যে এত ছোট একটি মানুষ কত বড় একটি কাজ করে দেখিয়েছে। এরপর এখানে সিন কাট হয়ে যায়। আমরা দেখি নিউজে সব জায়গায় নিদু মারানের নাম ছড়িয়ে পড়ে। সব জায়গায় এই নিউজ হয় যে নিদু মারান এমএলএর কেস সমাধানে পুলিশের অনেক সাহায্য করে, যার জন্য পুলিশ অপরাধীকে ধরতে পেরেছে। সবকিছু দেখে নিদু মারানের গ্রামবাসী এবং কলেজের সবাই তার অনেক প্রশংসা করে।
শুধু তাই নয়, যারা তার উচ্চতাকে নিয়ে মজা করত, তার উপহাস করত, তারা সকলেই এখন তার সম্মান করে। নিদুমারান প্রভাকে পছন্দ করা শুরু করে, প্রভাও তাকে পছন্দ করে, কিন্তু তবুও দুজন তাদের মনের কথা প্রকাশ করে না। একদিন আমরা দেখি প্রভার বন্ধু তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো যে ওই নিদুমারানকে তুমি পছন্দ করো? তুমি তার হাইট দেখেছো? তুমি এমন ছেলেকে কিভাবে পছন্দ করতে পারো? আর এই কথার প্রসঙ্গে প্রভা বলে, আমি তার হাইট দেখে তাকে পছন্দ করিনি, তার মন পরিষ্কার, সে একজন নেক মনের মানুষ, আর আমি অপেক্ষায় আছি যে সে কবে আমাকে প্রপোজ করবে, আর আমি হ্যাঁ বলবো। এরপর দিন নিদুমারান প্রভাকে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু তার সাহস হয় না। একদিন সাহস দেখে প্রপোজ করার জন্য প্রভার কাছে যায়, কিন্তু এবারও ভয়ের কারণে সে কিছু বলতে পারে না। পরে সে বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরে সে দেখতে পায় বাড়ির বাইরে অনেক মানুষের ভিড় লেগে আছে, আর তার মা বাবা কান্না করছে। এগুলো দেখে সে আতঙ্কিত হয়ে যায় এবং ভেতরে গিয়ে বাবা মাকে বলে, কি হয়েছে, তোমরা কেন কান্না করছো? তখন তার বাবা বলে, তোমার বোন তার প্রফেসরের সাথে পালিয়ে গেছে। এই কথা শুনে নিদুমারান অবাক হয়ে যায়। সে তো বিশ্বাসই করতে পারছে না যে তার বোন এটা করতে পারে। তার মা বলে, সকালে আমরা জানতে পেরেছি যে মাথি প্রেগনেন্ট। কত আদর যত্নে তাকে আমরা বড় করেছি, কিন্তু সে আমাদের ভালোবাসার এই দাম দিল। বোনের পালিয়ে যাওয়ার খবর শুনে নিদুমারান কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাও সে যে কোনো ভাবে তার মা বাবাকে সামলে নেয়। কিন্তু এই ঘটনার কারণে তার মা বাবার সম্মানহানি হয়, যার কারণে তারা আত্মহত্যা করার চেষ্টা করে। এই সময় নিদুমারান বাড়িতে এসে দেখে তার বাবা মা রশিতে ঝুলে আছে। সে তাদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার হাইট ছোট হওয়ার কারণে সে রশি কাটতে পারে না, যার কারণে তার সামনে তার বাবা মা মারা যায়। এই সব কিছু দেখে নিদুমারান কান্না করতে থাকে, আর ভেতর থেকে সে অনেকটাই ভেঙে পড়ে। মা বাবাকে হারানোর পর সে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করে, আর এই জন্যই সে ওই কুয়ার কাছে গিয়েছিল যেখানে সে আত্মহত্যা করার চেষ্টা করে। আর এটা ওই সিন যেটা আমরা মুভির শুরুতে বলেছিলাম। আর এখান থেকে কাহিনী চলে আসে বর্তমানে, যেটা আমরা বলছিলাম যে নিদুমারান তার বোনকে খুঁজতে চেন্নাই এসেছে। এখানে সে একটি পুলিশ অফিসারের অপেক্ষা করে, আর সেই পুলিশ অফিসার আর কেউ না, সে হচ্ছে প্রভা। কিন্তু এখানে দেখা যায় প্রভা তার সাথে দেখা করে না, কারণ কলেজের ওই দিনের পর নিদুমারান তার সাথে দ্বিতীয়বার দেখা করার চেষ্টা করেনি। এর কিছুক্ষণ পর নিদুমারান প্রভার সাথে কথা বলার চেষ্টা করে, তার সাথে যা কিছু হয়েছিল এবং তার বাবা মার ব্যাপারেও সে সবকিছু প্রভাকে বলে। নিদুমারান প্রভাকে বলে, আমার বোন চেন্নাই আছে এবং তার স্বামীর নাম হচ্ছে চান্দন, তুমি কি আমাকে তার স্বামীর ঠিকানা বের করতে সাহায্য করতে পারবে? তখন প্রভা একজনকে ফোন করে এবং চান্দনের ঠিকানা বের করে তাকে বলে দেয়। তখনই নিদুমারান দ্রুত করে তার বোনের বাসায় পৌঁছায়, আর যখনই মাথি গেট খোলে তখন সে নিদুমারানকে দেখে অবাক হয়ে যায়। তার ভাইকে সে অনেক বছর পর দেখে, যার কারণে সে অনেকটাই ইমোশনাল হয়ে যায়। কিন্তু এখানে নিদুমারান তার উপর অনেক রেগে যায় এবং বলে, তোমার জন্য আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। তুমি যখন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে তখন মা বাবা এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এই কথা শুনে মাথি আরো কান্না করতে থাকে, কিন্তু এখন আর কোনো লাভ নেই। তখনই ঘর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আমরা জানতে পারি যে বাচ্চাটি মাথির। মাথি একটি ছেলে সন্তানের জন্ম দেয়। সে বাচ্চাটিকে দেখে নিদুমারানের রাগ একটু কমে যায়। বাচ্চাটিকে দেখেই তার মুখে একটু হাসি ফুটে। কিছুক্ষণ পরে মাথির হাজবেন্ড চান্দন চলে আসে, কিন্তু নিদুমারান তার সাথে কোনো কথা বলে না। কিন্তু তবুও চান্দন নিদুমারানের সাথে কথা বলতে চায়। সে বলে যে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যখন মাথি আমাকে বলেছে যে সে প্রেগনেন্ট, এর কারণে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমি বুঝতে পারছিলাম না যে আমরা কি করব, তাই আমরা চেন্নাই পালিয়ে এসেছি। তখন নিদুমারান রেগে গিয়ে বলে, অন্তত আমাকে তো বলতে পারতে, আমি আমার বাবা মাকে সামলে নিতাম। সে তার বোন এবং তার স্বামীকে ক্ষমা করে না। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জানতে পারি যে মাথির পাশের ঘরে থাকা একজন মেয়ে গায়েব হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে তার বিয়ে হতে চলেছিল। তার বাবা মা পুলিশ স্টেশন গিয়ে কমপ্লেন করে। 2-4 দিন চলে যায়, তাও তার মেয়ের ব্যাপারে কিছুই জানতে পারে না। আর এখানে মাথির ঘরে খুশি ছড়িয়ে পড়ে, কারণ তার ভাই নিদুমারান বলে যে তার পোস্টম্যানের চাকরি হয়েছে, আর 10 দিন পরেই সে সেখানে জয়েন করবে। এই পরদিন নিদুমারান পুলিশ স্টেশন যায় আর প্রভার সাথে দেখা করে। তখনই আমরা সেখানে পুলিশ অফিসার সুদর্শনকে দেখি। সে ওখানে নিদুমারানকে নিয়ে মজা করে।
তো রেগে গিয়ে নিতু মারান তাকে একটি ঘুষি দেয়, আর এই কারণে হালকা ঝগড়া লেগে যায়। তখনই প্রভা সেখানে গিয়ে তাদের ঝগড়া থামায়। সে নিতু মারানকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা খালি জায়গায় গিয়ে একে অপরের সাথে কলেজ সময়ের কথা বলে। এরপর আমরা দেখি মাথি পূজার সামগ্রী নিয়ে তার প্রতিবেশীর ঘরে যায়, কিন্তু তারা তো তাদের মেয়ের গায়েব হওয়া নিয়ে মন খারাপ করেছিল, তাই তারা মাথির সাথে তেমন কোনো কথা বলে না। তারা খুব চিন্তিত ছিল, তাই মাথিও তার ঘরে চলে আসে। তখনই মাথির ঘরে থাকা কাজের মেয়ে বলে যে তাদের মেয়ে কোথাও গায়েব হয়ে গিয়েছে। কয়েকদিন পরে তাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। আশেপাশের মানুষ বলছে যে তার মেয়ে কারোর সাথে পালিয়ে গিয়েছে। আর তখনই সেখানে নিদু মারান এসে তার কথা শুনে ফেলে। এরপর সে দ্রুত করে ওই ঘরের দিকে ছুটে যায়, কারণ তখন তার বাবা মার কথা মনে পড়ে যায়। যখন তার বোন চলে গিয়েছিল তখন তার বাবা মা আত্মহত্যা করেছে, তাই তার ভয় হয় যে ওই মেয়ের বাবা মাও যেন এই কাজ না করে বসে। তাই তাদের বাড়িতে গিয়ে জানালা দিয়ে দেখে তারা আসলে আত্মহত্যা করতে যাচ্ছিল। কিন্তু নিদু মারান কোনোভাবে সে ঘরে ঢুকে তাদের বাঁচিয়ে নেয়। সে তাদের ওয়াদা করে যে আমি আপনাদের মেয়েকে খুঁজে বের করবই। এরপর তদন্ত শুরু হয়। নিদু মারান প্রভাত থেকে কেসের সব ডিটেলস নিয়ে নেয়। তারপর তারা দুজন মিলে সেই মেয়ের বন্ধুর বাড়িতে যায়, যেখানে তাকে শেষ দেখা গিয়েছিল। এখানে নিদু মারান তার কাল্পনিক শক্তি ব্যবহার করে চিন্তা করে যে এই ঘরের আশেপাশে কি হয়েছিল, কোথা থেকে কে এসেছে, সেই মেয়ে কোথায় গিয়েছে, আর কেই বা দেখেছে। আর তখনই সেখানে একজন আইসক্রিমওয়ালাকে দেখা যায়, যে প্রতিদিন রাতে সে কলোনির সামনে দিয়ে যায়। নিদু মারান তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি কোনো মেয়েকে দেখেছো বা কোনো অদ্ভুত ব্যাপার খেয়াল করেছো? তখন সে বলে, একটি নীল গাড়িওয়ালা লোক একটি মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে গাড়ির নাম্বার তার মনে নেই। তখন প্রভা বলে যে একটি অ্যাপার্টমেন্টে একটি মেয়ের খুন হয়েছিল। ওই খুনের দিনও সবাই একটি নীল কালারের গাড়ি দেখেছিল। তো নিদু মারান বুঝে যায় যে এই দুইটি কেস একে অপরের সাথে সংযুক্ত আছে। সে প্রভার থেকে সেই খুনের সব ডিটেলস নিয়ে নেয় আর তদন্ত আগে বাড়ায়। এখন সে কিছু প্রমাণ নিয়ে পুলিশ স্টেশন যায়, আর সেখানে অফিসার সুদর্শনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সুদর্শন তো তার কথা শুনতেই চায় না, বরং উল্টো তাকে অপমান করে দেয়। তারপর নিদু মারান বলে যে আমি ওই ওয়াচম্যানের সাথে কথা বলতে চাই যেখানে খুন হয়েছিল। তখন সুদর্শন বলে যে আমি আগেই তাকে জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু তবুও নিদু মারান প্রভাকে সাথে নিয়ে সে ওয়াচম্যানের কাছে যায়, আর ওয়াচম্যানকে ভালোভাবে জিজ্ঞেস করে যে আপনি ওই রাতে কি দেখেছিলেন, যার উত্তরে সে বলে যে একটি নীল রঙের গাড়ি দেখেছিল, যেটি এরপরে একটি পুকুরের পাশে দেখা যায়। আর তখন সেই পুকুরের কথা শুনে নিদু মারানের একটি পুরনো কথা মনে পড়ে। যেমনটা কি আমরা জানি যে তখন একটি অটোওয়ালা নিউজ পেপার পড়ছিল যে মাছের পেটে একটি স্বর্ণের আংটি পাওয়া গেছে। তো নিদু মারান প্রভাকে বলে যে আমার মনে হয় সেই খুনি মেয়েদের মেরে তাদের লাশ পুকুরে ফেলে দেয়, তাই তারা একটি পুকুরের কাছে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজার পর তারা একটি মেয়ের কাপড় ও কঙ্কাল পায়। যখন ওই কাপড় মেয়েটির মা বাবাকে দেখানো হয় তখন তারা কাপড়টি চিনে ফেলে আর কান্না করতে শুরু করে। আর তখনই সেখানে কমিশনার এসে পড়ে, আর কমিশনার তো আগে থেকেই নিদু মারানকে চিনত। এমএলএর খুনিকে ধরিয়ে দিতে নিদু মারান তার সাহায্য করেছিল। তো কমিশনার নিদু মারানকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। পরে নিদু মারান পুরো ডিটেলস বলে। কমিশনার জানে যে নিদু মারান কতটা সাহসী, তাই সে নিদু মারানকে পুরোটা কেস হ্যান্ডেল করতে বলে, আর বলে তোমার যা সাহায্য লাগবে আমার টিম করবে। এই কথা শুনে কমিশনারের ছেলে সুদর্শন রেগে যায়। পরে কমিশনার তাকে বোঝায় যে এখানে রাগ করার কিছু নেই, যে জায়গায় আমাদের সাহায্যের প্রয়োজন সেখানে আমরা কত বড় এটা ভেবে সাহায্য না নিতে চাওয়া উচিত নয়। আর কি আসে যায় যে কেস কে সলভ করবে, আমাদের তো শুধু কেস সলভ হওয়াই চাই। এরপর আমরা দেখি মাথির ঘরে সোফা ভেঙে যায়, যার জন্য নিদু মারান তাকে সোফাওয়ালার ভিজিটিং কার্ড দেয় আর বলে এখান থেকে নতুন সোফা কিনে নিও। এরপর সে তার তদন্ত শুরু করে। অনেকগুলো প্রমাণ একত্রিত করার পর সে কমিশনার অফিসে যায় আর সব পুলিশদের সাথে মিটিং করে। সে বলে অনেক তদন্ত করার পর আমি একটি ব্যাপার জানতে পারি যে যতগুলো মেয়ে খুন হয়েছে তারা সবাই নতুন বাড়িতে উঠেছিল। ফোন রেকর্ডিং এবং ব্যাংক স্টেটমেন্ট চেক করার পর জানা যায় যে তারা আনুমান ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনেছিল। তাই সে আনুমানের অনেকগুলো ডিটেলস নোট করে। সে বলে সে আনুমান ফার্নিচারের মালিককে ফলো করেছে। তখন সে একটি অদ্ভুত ব্যাপার জানতে পারে যে যারা ওই দোকান থেকে সোফা কিনে তাদের সোফা একটি গোপন মোবাইল লুকিয়ে রাখা থাকে। যখন সোফার ডেলিভারি হয় এরপর অন্য ফোন দিয়ে তাদের কল করা
বলা হয়। যখন সোফা ডেলিভারি হয় এরপর সে অন্য ফোন দিয়ে কল দিয়ে বলে যে ভুলে আমার ফোন সোফায় রয়ে গেছে। আর তখনই সে বাড়িতে যায় যখন কেউ বাড়িতে থাকে না। সেই সময় ঘরে সে মেয়েদের সাথে খারাপ কাজ করে তাদের মেরে ফেলে। আর এভাবেই সে অনেকগুলো খুন করে, যার ফলে সে প্রমাণ মিটাতে এক্সপার্ট হয়ে যায়। নিতু মারানের এই কথা শুনে সব পুলিশ অফিসাররা অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি অনুমান মাথিদের বাড়িতে যায়, কারণ মাথি নিদু মারানের কথা অনুযায়ী অনুমানের দোকান থেকে ফার্নিচার কিনে আনে। আর এখানেই আসে অনেক বড় টুইস্ট। নিদু মারানের অনুমানের ওপর আগে থেকেই সন্দেহ ছিল, তাই সে মাথির বাসায় যায় আর অনুমানের পিছু করে। তখন তাদের মধ্যে অনেক ফাইট হয়। নিদু মারানের হাইট ছোট, তাও সে পুরো শক্তি দিয়ে তাকে ধরে। তখনই ওইখানে পুলিশ পৌঁছে যায় আর অনুমানকে অ্যারেস্ট করে ফেলে। এরপর আমরা দেখি অনুমানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, তখনই তার কাছে ওই গোল্ডের রিং পাওয়া যায়, যেটা মাছের ভিতর থেকে পাওয়া গিয়েছিল। অনুমান পুলিশকে বলে যে আমি এগুলো আমার পার্টনারের সাথে মিলে করেছি। মেয়েদের সাথে খারাপ কাজ করার প্ল্যান আমার ছিল, কিন্তু যেই মেয়ের লাশ পুকুরে পাওয়া যায় তাকে আমার পার্টনার মেরেছে। এর পরদিন শকিং নিউজ আসে যে অনুমান জেলের ভিতরে আত্মহত্যা করেছে, কিন্তু আসলে পুলিশই তাকে মেরে ফেলেছে। পরে সে স্বর্ণের রিং দেখে নিদু মারানের মাথির বিয়ের ছবির কথা মনে পড়ে। আর এখানেই চলে আসে আরো একটি টুইস্ট। সে ছবিতে এই রিং চান্দানের হাতে দেখেছিল। তো তখন সে বুঝে যায় অনুমানের যে পার্টনার ছিল সে আর কেউ নয়, চান্দান। এখানে আরো একটি গোপন খবর জানা যায়, আসলে চান্দান তার পার্টনারকে বলেনি যে সে বিবাহিত ছিল আর কোথায় থাকতো। তাই অনুমান মাথির বাসায় গিয়েছিল, কারণ সে তো জানতোই না যে এটা চান্দানের বাড়ি। এদিকে নিজের বোনের স্বামীর ব্যাপারে এসব জেনে নিদু মারানের অনেক খারাপ লাগে। এরপর সে চান্দানের সাথে দেখা করে আর তাকে বলে তুমি এসব কেন করেছো, এর জন্য তোমার অনেক বড় সাজা হওয়া উচিত। কিন্তু চান্দান তাকে বলে যে তুমি আমার কিছুই করতে পারবে না, কারণ যদি আমার কিছু করো তাহলে তোমার বোন বিধবা হবে, ভেবে নাও। এটি বলে সে তাকে ব্ল্যাকমেইল করে। এইসব শুনে নিদু মারান তার বোনের কথা ভেবে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই আমরা দেখি পিছে দাঁড়িয়েছিল মাথি। সে এখানে সব কথা শুনে ফেলে, সে তার স্বামীর সত্য জেনে যায়। এর পরদিন আমরা দেখি তারা তিনজন নাস্তা করছিল, তখনই চান্দানের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে জানা যায় যে মাথি তার জুসে বিষ মিশিয়ে দিয়েছিল। এরপর সে কান্না করতে থাকে আর বলে ভাই, এর জন্য আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি, এর জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও। নিদু মারান তাকে কিছুই বলে না, শুধু তাকে শান্ত করে। এর মধ্যেই ইন্সপেক্টর সুদর্শন সেখানে চলে আসে। এখানে যা কিছু হয়েছিল সবকিছু সে জানতে পারে, কিন্তু তবুও সে মাথিকে অ্যারেস্ট করে না। সে তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি এই ব্যাপারটা সামলে নিব। কাহিনীর শেষে আমরা দেখতে পারি মাথি ও নিদু মারান তাদের গ্রামে ফিরে আসে। এরপর তার স্কুলে বাচ্চাদের পড়াতে শুরু করে আর নিদু মারান তার পোস্টম্যানের কাজটা শুরু করে। আর এখানেই কাহিনী শেষ হয়ে যায়। তো মুভির কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।